আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, আমাদের দুটি হাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করি, আসলে দুটি হাত ছাড়াই কাজগুলো করা একেবারেই অসম্ভব হয়ে যায়। তো হাতের নানা ধরনের সমস্যা হতে পারে, যার জন্য অপারেশনের প্রয়োজন হয় বা শল্য চিকিৎসার কিন্তু প্রয়োজন পড়ে। আসলে একেবারে আমরা যদি বলি জন্মের পর থেকে যে কোনো বয়সেই কিন্তু এটির প্রয়োজন হতে পারে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের আজকের বিষয় হ্যান্ড সার্জারি, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার তানভীর আহমেদ, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক অ্যান্ড হ্যান্ড সার্জন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনেও যুক্ত আছেন, আমাদের সাথে জুমে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল রতন, সহযোগী অধ্যাপক, তিনিও প্লাস্টিক অ্যান্ড হ্যান্ড সার্জন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল। ডাক্তার মোস্তফা কামাল, আশা করি শুনতে পাচ্ছেন আমাদের। ডাক্তার মোস্তফা কামাল শুনতে পাচ্ছেন কি আমাদের? সম্ভবত একটু অনলাইনে একটু সমস্যা হচ্ছে, আমরা নিশ্চয়ই পরে তাকে পাবো। দর্শক, চাইলে আপনারাও যোগ দিন আমাদের সাথে। পর্দায় দেখানো নম্বর রয়েছে। হাতের যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন। আমরা আলোচনাটা শুরু করি। ডাক্তার তানভীর, আমরা শুরু করি। হ্যান্ড সার্জারি আসলে একটু তো নতুন, হয়তো যদিও নতুন অনেক দিন থেকেই হচ্ছে বাংলাদেশে নিশ্চিতভাবেই। তো আসলে কি আমরা যদি বলি যে হ্যান্ড সার্জারি, কোন জায়গাটা আপনারা মানে কাভার করেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি নামেই কিন্তু পরিচয়, হ্যান্ড। যদি আমরা বাংলা করি হাত, আসলে আমাদের হাত রিলেটেড যে কোনো সার্জারিটাকেই আমরা আসলে হ্যান্ড সার্জারি বলে থাকি। তবে এখানে একটা যে বইয়ের যে ডেফিনিশন সেটা অনুযায়ী কিন্তু ফিঙ্গার টিপ মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কিন্তু অপোজিট হেমিস্ফিয়ার ব্রেনের ওই পর্যন্ত, দ্যাট মিনস আমরা কিন্তু আসলে হাতের এই অংশ থেকে শুরু করে, কারণ হেমিস্ফিয়ার বলা হচ্ছে কারণ আমরা যে এখানে বলা হয় ব্রেকিয়াল প্লেক্সাস নার্ভ, সেই অংশটাও কিন্তু হ্যান্ড সার্জারির অংশ। তাই এটা ব্যক্তি পুরা হাত এবং তার নার্ভ সহ অপোজিট অংশ, তো এই টোটালটাই হলো হ্যান্ড সার্জারি। তাহলে একটু মানে খুব ছোট নয়, আমরা ভাবছিলাম যে শুধু হাতের হবে, হয়তো সাধারণ মানুষ ভাবেন, তো না, এটা একটা লম্বা ব্যাপ্তি কিন্তু রয়েছে। জি, তো কি ধরনের কি কারণে আসলে আপনাদের এই সার্জারিগুলো করতে হয়, এটা কোন বিষয়গুলো নিয়ে আসেন রোগীরা? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বুঝতে হবে যে আসলে কাদেরকে আমরা করি। এটা দুইটা অংশ আমরা যদি বিভিন্নভাবে ভাগ করে থাকি, যেমন ছোট বাচ্চাদের একরকম, বড়দের একরকম। তো আসলে ছোট বাচ্চাদের কোন ধরনের হ্যান্ড সার্জারিগুলো লাগে আমাদের কাছে খুব বেশি আসে আমাদের দেশগুলোতে, যে জন্মগত ত্রুটি। দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করে বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে যায় যে জন্মের পর দেখা যায় 2টা আঙ্গুল জোড়া লেগে আছে, অথবা 4টা আঙ্গুল জোড়া লাগানো আছে, এক হাতে 2 হাতে সাথে পায়ে। আবার অনেক সময় দেখা যায় যে তার 5টার জায়গায় 6টা আঙ্গুল, 7টা, 8টা, 9টা, এক হাতে 2 হাতে। আবার অনেক সময় দেখা যায় কোনো আঙ্গুলই বোঝা যাচ্ছে না, হাতগুলোকে মনে হচ্ছে একসাথে লাগানো। এটাকে বলে রোজ বার্ড, দ্যাট মিনস গোলাপ ফুলের কুড়ির মতো মনে হচ্ছে, সব একসাথে লেগে আছে আসলে। তাছাড়া আরও কি থাকে, বিভিন্ন রক্তনালীর টিউমার। দেখা যায় জন্মের কিছুদিন পরে একটা কালো দাগ আস্তে আস্তে বড় হচ্ছে, ফুলে যাচ্ছে। তারপর কি আছে, নার্ভের সমস্যা, নিউরোফাইব্রোমা। একটা আঙ্গুল আস্তে আস্তে বড় হচ্ছে, দেখা যায় অনেক বড় হয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, বাচ্চার 3 মাস একটু বড় হচ্ছে, 6 মাসে দেখা গেলো আঙ্গুলটা বড়, তার বাবার আঙ্গুলের চেয়ে বড় হয়ে গেছে। আরও 2 মাস যাওয়ার পর দেখা যাচ্ছে তার সাইজ তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। এই ধরনের নিউরোফাইব্রোমা এবং লিম্ফেটিক বিভিন্ন সমস্যা হয়। তাছাড়া আবার কি হয়, অনেক ধরনের নার্ভের সমস্যা হয়, ভিতরে নার্ভের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তাছাড়া জন্মগতভাবে অনেকের হাত থাকে যে 4টা আঙ্গুল থাকে না, অনেক সময় হাতের একটা অংশ অ্যাবসেন্ট থাকে, কোনো কারণে দেখে যে হাত নাড়তে পারছে না, কনজেনিটাল কারণে। তারপরে অনেকের বিভিন্ন ধরনের ডেলিভারির জন্য, মানে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি বা ইনস্ট্রুমেন্ট ডেলিভারির জন্য অনেক সময় নার্ভ ইঞ্জুরি হয়, তখন দেখে যে হাতটা প্যারালাইজ থাকে, সেটা ব্রেকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি। তাছাড়া এখন অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আমরা আসি, বড়দের ক্ষেত্রে সেখানেও হয়ে থাকে দুর্ঘটনাজনিত কারণে, টেন্ডন কেটে যায়, টেন্ডন ইঞ্জুরি, নার্ভ কেটে যাচ্ছে, নার্ভ ইঞ্জুরি, অথবা একটা আঙ্গুল কেটে পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে, সেটাকে আবার রিপ্লান্টেশন করতে হয়। তাছাড়া বয়স্ক মানুষের যাদের ডায়াবেটিস আছে বা অন্য ধরনের অসুখ থাকে, অনেকে ট্রিগার ফিঙ্গার, মানে আঙ্গুল নাড়াতে গেলে আটকে যাচ্ছে, ব্যথা করছে, অথবা এখানে কার্পাল টানেল সিনড্রোম, দেখে যে হাতের এখানে প্রচণ্ড ব্যথা, হাতের অংশটা অবশ হয়ে যাচ্ছে।
সে ধরনের, অথবা দুর্ঘটনাজনিত কারণে মাংস পড়ে গিয়েছে অথবা টিউমার হয়েছে, এই সবগুলো কিন্তু আসলে হ্যান্ড সার্জারি। তাহলে অনেক কিছুই আসলে মানে করেন আপনারা, মানে আমরা দেখছি যেটা যে মানে হাতের ব্যাপ্তি আপনাদের, যেটা আমার মনে হচ্ছে যে অনেক কিছুই আপনাদের করতে হয় এই জায়গায়। একটু আসি যে জন্মগত যে সমস্ত ত্রুটির কথা আপনারা বললেন, খুব কমন কোনটা পান আপনারা আসলে? আমরা সবচেয়ে বেশি আসলে পাই যেটা হলো জোড়া আঙ্গুল, সিনডেক্টিলি বলা হয়, যে দুইটা আঙ্গুল সাধারণত দেখা যায় যে পাশাপাশি দুইটা আঙ্গুল একসাথে জোড়া লেগে আছে, এটা খুব বেশি পেয়ে থাকি। তার পরপর যেটা কমন সেটা থাকে গিয়ে পলিডেক্টিলি, মানে আঙ্গুলের সংখ্যা অনেক বেশি থাকে। এই দুটো সাধারণত সিনডেক্টিলি যেটা হয়, বাবা মা ভাবে যে আঙ্গুলটা তো লাগানো আছে, আচ্ছা দেখি কি করা যায়, কিন্তু এই জিনিসটাকে যে খুব দ্রুত অপারেশন করতে হবে এটা অনেকে আসলে বুঝতে পারে না, ওটা কোথায় যাব। তো আসলে এই জিনিসগুলো খুবই কমন, তাই এই জিনিসগুলো হলে পরে আসলে আমরা বলি যে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ এটা চিকিৎসা কিন্তু আমাদের দেশে রয়েছে। আমরা ডাক্তার মোস্তফা কামালকে পেয়েছি, আপনি শুনতে পাচ্ছেন ডাক্তার মোস্তফা কামাল? ডাক্তার মোস্তফা আমাদের কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমরা যদি সংযোগ পাই, হয়তো আমরা লাইনটা ঠিকঠাক আসছে না। আমরা একটু কথা বলি যে এই যে বাচ্চাগুলো একেবারে ধরুন জন্মের পরেই তো বাবা মা এটা বুঝতে পারে আসলে। তো একটা জিনিস হয় যে জন্মের পরেই আসলে যেটার একটা সার্জারি করা দরকার, নিশ্চয়ই বাবা মারা বোঝেন না, তারা কি দেরিতে আসেন না নাকি আসলে? আসলে অনেক সময় ওনারা প্রয়োজনটা অনুভব করতে পারেন না ইনিশিয়ালি, কারণ ছোট্ট বাচ্চা থাকে যে মনে করে যে হয়তো একটু বড় হলে আস্তে আস্তে হয়তো আলাদা হয়ে যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু সুপারস্টিশন কাজ করে যে এটা হয়তো বিধাতা প্রদত্ত একটা জিনিস, এটা হয়তো কিছু করার দরকার নেই। আসলে এটা আসছে অনেক পুরাতন একটা থিম থেকে, তখন তো এই হ্যান্ড সার্জারি ডেভেলপ ছিল না, ছোট বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো প্রক্রিয়া ছিল না, তাই তাদেরকে কনসোল করার জন্য কিন্তু আমাদের মুরব্বীরা তখন বলতে যে এটা আশীর্বাদ, এটাকে কিছু করার দরকার নেই। তাছাড়া 3 নম্বর আরেকটা জিনিস হলো যে আমরা আসলে কোথায় যাব সেটা থেকে। নাম্বার 4, যে এত ছোট একটা বাচ্চার এরকম একটা জিনিস আছে, ঠিক আছে সে মাত্র জন্মগ্রহণ করছে, আমরা একটু দেখি ও একটু বড় হোক, তারপর আমরা ডাক্তারের কাছে যাব। এই কয়েকটা কারণে কিন্তু আমাদের কাছে একটু দেরিতে আসেন। তাহলে এই দেরিটা তো করা উচিত নয় আসলে। এটা সত্যি কথা, কারণ আমরা হাতের কাজ কি, হাত দিয়ে আসলে আমরা বিভিন্ন কাজ করি। আমাদের মুখের পর কিন্তু সবচেয়ে বেশি যে অঙ্গটা আমাদের কাজে লাগে সেটা হাত। এই যে আমি কথা বলছি, আমাদের হাত নড়ছে। আমি যদি পড়ালেখা করি আমার হাত লাগবে, আমি কাপড় পরার জন্য হাত লাগবে, খাওয়ার জন্য হাত লাগবে, সব কিছুর জন্য হাত লাগবে। হাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি, এবং যেটা বলা হয়ে থাকে হাতের ডেভেলপমেন্ট কিন্তু মায়ের যে গর্ভ থেকে শুরু হয়ে যায়। তো সেটার যে বাচ্চা যখন হাত নাড়াচাড়া করে, সেটা যদি প্রপারলি মুভমেন্ট না করে একটা সময় পর্যন্ত, তাহলে যেটা হয় তার লেখাটা ভালো হবে না, তার ব্রেইন ডেভেলপমেন্টটা হবে না, এবং আমরা যত দেরি করব তার আঙ্গুলটা অত বাঁকা হয়ে যাবে। যত বাঁকা হবে তত তার ফাংশনটা খারাপ হবে। যেমন এই 2টা আঙ্গুল যদি লাগানো থাকে, এই 3টা আঙ্গুল একসাথে লাগানো আছে, সে যদি বড় হতে থাকে দেখা যায় একটা আঙ্গুল বাঁকা হয়ে গেছে, আমরা যতই খুলে দেই না কেন সে কিন্তু স্বাভাবিক হাতের মতো কখনোই হবে না। মানে যে পরিবর্তনটা চলে আসছে সেটা আসলে আগের অবস্থায় আসাটা কঠিন হয়ে যায়। কঠিন, তার লেখাটা ভালো হবে না, তার কাজটা ভালো হবে না, তার মেধার যে বিকাশ, কারণ হাতের মুভমেন্টের সাথে আমাদের কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টটা নির্ভরশীল। এটা আমরা যারা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ে তারা আসলে বলতে পারে, আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ওনারা একটু এখন তো গুগল আছে, ওনারা গুগলে গেলে কিন্তু সব জিনিসগুলো জানতে পারেন যে হাতের সাথেও একটা সম্পর্ক আছে আসলে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো একটু আসি যে আসলে এই যে ছোট বাচ্চাগুলোর তারা গেল, হয়তো আপনারা অপারেশনের জন্য আসলে কখন মনে করেন যে আসলে কোন সময়টা খুব ভালো অপারেশনের জন্য? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ধরনের জন্মগত ত্রুটি আছে, কিছু কিছু জন্মগত ত্রুটি আছে যে ইমিডিয়েটলি অপারেশন করা হয়। আমি একটা বলতে ভুলে গেছি, সেটা বলে কনস্ট্রিক্টিং ব্যান্ড সিনড্রোম। আচ্ছা, জন্মের পরে দেখা যায় যে তার হাতের মাথাটা বা আঙ্গুলের মাথার গোড়ায় এরকম ছোট ব্যান্ড হয়ে গেছে, এবং আঙ্গুলগুলা চিকন চিকন, অথবা আঙ্গুলটা ঠিকই আছে, এই অংশটা দেখা যায় যে মনে হয় যে ভিতরের দিকে কেটে বসে গিয়েছে, অথবা হাতের একটা অংশে, বিভিন্ন জায়গায় পায়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে হ্যান্ড সার্জারিতে কিন্তু এই ধরনের কনজেনিটাল বা জন্মগত ত্রুটিগুলোকে সার্জিক্যাল ইমার্জেন্সির অংশ, কারণ এই ব্যান্ডটা কখনো বড় হবে না। একটা রাবার ব্যান্ড পরার মতো, আমরা যদি আমার আঙ্গুলের চতুর্দিকে একটা টাইট রাবার ব্যান্ড পরি, কিছুক্ষণ পরে কি হয়, ঝিরঝির করতে থাকে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমরা খুলে ফেলি। ঠিক ওই ব্যান্ডটাও কিন্তু এরকমভাবে থাকে। সে যদি লম্বা সময় থাকে সেখানে সার্কুলেশন যায় না, দেখা যায় যে জন্মের সময় হয়তো এটা নিয়ে আসছে, অনেকের জন্মের
আগেই পেটের ভিতরে মায়ের পেটে এই ব্যান্ডটা থাকার জন্য অটো অ্যাম্পুটেশন বলা হয়, যে জন্মের পরে দেখা যাচ্ছে যে তার একটা আঙ্গুল নাই। আচ্ছা, অথবা মানে দুইটা আঙুল হয়তো নাই। ছিল কিন্তু এই এটা ব্যান্ডের কেটে কারণে চলে গেছে। আচ্ছা, তো জন্মের পর অনেকের এই ব্যান্ডটা থেকে যায়, অনেকেরই। সেটাকে যদি তাড়াতাড়ি সার্জারি করানো হয়, সেই আঙ্গুলটাও কিন্তু অটোপেন্ডেশন হয়ে যাবে, অ্যাম্পুটেশন হয়ে যাবে, অথবা কিছু একটা অকেজো হয়ে যাবে। আচ্ছা, তাই এই ধরনের সার্জারিগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই কারোর জন্মের 7 দিনের ভিতরে আমাদের করতে হয়, কারোর 3 সপ্তাহের ভিতরে, 6 সপ্তাহ, 3 মাস। তবে অন্য যেগুলো আছে জন্মগত ত্রুটি, সেগুলো আমরা বলে থাকি 3 মাসের পর থেকে আমরা সার্জারি শুরু করি। আচ্ছা, মানে হ্যান্ড সার্জারিতে হাতের ফাংশন ডেভেলপ করার আগেই কিন্তু এই সার্জারিগুলো শুরু করতে হয়। আচ্ছা। তো সেই টাইম ফ্রেমটা হলো 6 থেকে 8 মাস। 6 থেকে 8 মাসের মধ্যে। তো আসলে যেটা হয় আমার মনে হয় যে এত ছোট বাচ্চা, বাবা মারা বা যারা অভিভাবক থাকেন তারা নিশ্চিতভাবেই আসলে তারা ভাবেন যে এত ছোট বাচ্চা অপারেশন করব। তো এই যে নিশ্চয়ই আপনারা করছেন এই বাচ্চাগুলো, কারণ করতেই হবে এই অপারেশনগুলো। তো সেক্ষেত্রে এই যে একটা ধারণা মানুষের যে এত ছোট বাচ্চা অপারেশন করা যাবে না বা করলে খারাপ হবে, তো এই বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, এটা দুইটা দিক আছে। জি, একটা হলো যে ছোট বাচ্চাকে স্বাভাবিক, আমিও আমার বাচ্চাকে কি করব, আমি চেষ্টা করব যার লাগবে না তাকে আমি অপারেশন করব না। ঠিক, আমরা চিকিৎসকরাও কিন্তু আমরা তাই করি, যে যার দরকার নাই আমরা কিন্তু তাকে অপারেশন করি না। আচ্ছা, ছোট একটা বাচ্চা যার দরকার তাকে কিন্তু আমরা সার্জারি করি। এখন আরেকটা জিনিস এখানে আছে যে সাধারণত দুর্ঘটনা কোথায় ঘটে, মানুষের মধ্যে একটা পারসেপশন আছে হয়তো দুর্ঘটনা ঘটবে। এখন আমি এইভাবে বলি, আমরা যে এই যে আজকে আমি ট্রাভেল করে এখানে আসলাম, আমার সড়ক দুর্ঘটনার হার কত পার্সেন্টেজ আমরা দেখি, এটা কিন্তু 2 to 3% প্রায়। কিন্তু সার্জারি জনিত দুর্ঘটনার সংখ্যাটা কত? আচ্ছা, সেটা কিন্তু 1%-এরও নিচে। পত্রিকায় যে আসছিল 3টা বাচ্চা, এরপরে কজন আসছে? কিন্তু এটা আসলে আমাদের খুব প্রভাব বিস্তার করে। তাই আমি যখন দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কি করতে হয়, আমাকে সতর্ক থাকতে হয়। আমি কোন ধরনের গাড়িতে চড়বো, আমি কিভাবে রাস্তায় নামবো, কিভাবে চলবো, মেনে চলি। ঠিক একটা অপারেশনের জন্য কিন্তু সেরকম কিছু নিয়ম আছে। আচ্ছা, সেজন্য আমরা কি করি, একটা বাচ্চাকে টোটাল চেক আপ করি। আচ্ছা, তো চেক আপ করে কিন্তু আমরা বুঝতে পারি সে ফিট কি ফিট না। তো অনেক জায়গাতেই যারা মনে করেন যে আমরা টেস্টগুলো করবো না, তাহলে দুর্ঘটনার চান্স থেকে থাকে। তো আমরা সাধারণত যখন ছোটো বাচ্চা থেকে অপারেশন করি, তাদের টোটাল চেক আপ করি, তার হার্ট ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, লিভারটা ঠিক আছে কিনা, রক্তটা ঠিক আছে কিনা, ফুসফুস ঠিক আছে কিনা। এগুলো যখন ঠিক থাকে তখনই কিন্তু আমরা আসলে তাকে অপারেশন করি। সেই ক্ষেত্রে সাধারণত দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত কম। আচ্ছা। আমাদের দেখি অনলাইন ডাক্তার মোস্তফা কামাল। মোস্তফা কামাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসলে অনলাইনে আমার, হ্যাঁ, আসলে নেটওয়ার্কের একটা অসুবিধা থাকে আমরা জানি। ঠিক আছে, নিশ্চিতভাবে আমরা যদি ওনাকে পাই তাহলে অবশ্যই তার সাথে কথা বলবো। এই যে আপনি বলছিলেন যে 6 থেকে 8 মাস এই সময় আসলে মানে ভালো, আপনি বলছেন সুইটেবল সময়, যেই সময় করা দরকার, তাহলে তার ফলাফলটা ভালো হবে। তো একটা বিষয় যে বাচ্চাদের ক্ষেত্রে যে এই যে সার্জারিগুলো আপনারা করছেন হাতের, তো এটার সাফল্যের জন্য আসলে কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। আসলে আমরা যদি হ্যান্ড সার্জারিটা বলে থাকি, এই যে 6 থেকে 8 মাসে আমরা শুরু করতেছি, সাধারণত কারো কিন্তু একটা প্রবলেম থাকে না। যার জোড়া আঙ্গুল থাকে দেখবেন তার 3টা আঙ্গুল লাগানো 2 হাতে, তাহলে একটা আঙ্গুল করে কিন্তু এক সেটিংয়ে সেপারেট করতে হয়, অপারেশন করতে হয়। তাহলে আমার যদি 2 পাশে 3টা 6টা আঙ্গুল লাগানো থাকে, আমার 4টা অপারেশন লাগবে। আচ্ছা, তাহলে আমি যদি 6 মাসে শুরু না করি, তাহলে তো আমি 18 মাসের মধ্যে শেষ করতে পারবো না। 18 মাসের মধ্যে শেষ না করলে পরে তার যখন হ্যান্ড ফাংশন ডেভেলপ করে যাবে, তখন এটা কিন্তু কার্যকারিতা হবে না। আমরা আলোচনাটা চালিয়ে নেব, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে, একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি হাতের সার্জারি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আছেন আমাদের সাথে। স্টুডিওতে আছেন ডাক্তার তানভীর আহমেদ, সহযোগী অধ্যাপক, শেখ হাসিনা জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল, তিনিও সহযোগী অধ্যাপক, শেখ হাসিনা জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন তিনি। ডাক্তার মোস্তফা কামাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের? জি, আমাদের শুনতে পাচ্ছেন কি? মোস্তফা, আমাদের কি শুনতে পাচ্ছেন? জি, আমাদের আসলে হ্যাঁ নেটওয়ার্কে একটু সমস্যা আছে নিশ্চয়ই, সে কারণেই নিশ্চয়ই আমরা কথা বলতে পারছি না। পরবর্তীতে নিশ্চয়ই চেষ্টা করব। ডাক্তার তানভীর, আমরা বলছিলাম যে
আসলে এই যে শিশুদের ক্ষেত্রে আপনারা যে অপারেশনগুলো করেন সেটার সফলতা নির্ভর করে আসলে কিসের উপরে এই সার্জারিগুলোতে? ওই যে বললাম যে সময় মতো একটা অপারেশনটা সময় মতো করতে হবে, কারণ সাধারণত জন্মগত ত্রুটিগুলো একটা থাকে না, মাল্টিপল থাকে। আচ্ছা আচ্ছা। যেমন আমরা যদি অপারেশন শুরু করি, একটা অপারেশন করার পর কমপক্ষে আমাকে 6 সপ্তাহ থেকে 3 মাস বিরতি দিয়ে পরবর্তী অপারেশন। আচ্ছা, তাহলে একাধিক সার্জারি লাগে আপনি বলছেন। জি, মানে জি, এক হাতে হয়তো দুটো আঙ্গুলের জন্য করলেন, আরেক হাতে আরো, হ্যাঁ সেটি একসাথে আপনারা করেন না সাধারণত, দুই হাতে একসাথে করেন। কারণ যত ছোট বাচ্চা হয় তার অপারেশনের টাইমের একটা ব্যাপার আছে। আচ্ছা। এবং অপারেশন করার সময় আমরা এখানে একটা মেশিন বসাই যাতে এখানে রক্তক্ষরণ না হয়। আচ্ছা। তো তার একটা টাইম লিমিট আছে। তো বাচ্চাদের এই অপারেশনগুলো নার্ভ সব কিছু অনেক ছোট ছোট থাকে। এই অপারেশনগুলো প্লাস্টিক সার্জারিতে করতে হলে পুনর্গঠনের সার্জারি কিন্তু খুব স্লোলি করতে হয়। আচ্ছা আচ্ছা। বা খুব সূক্ষ্মভাবে সেলাই করতে হয়। তো একটা অপারেশন করতে আমাদের প্রায় ঘন্টা খানেক বা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তো তার বেশি সময় পর্যন্ত একটা বাচ্চাকে আসলে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে রাখতে চাই না। তো সেই কারণে আমাদের কিন্তু মাল্টিপল স্টেজে যেতে হয়। তাই আমরা যদি এটাকে যত আগে শুরু করব তত আগে শেষ হবে, যত আগে শেষ হবে তার হ্যান্ড ফাংশন তত আগে ফেরত আসবে। আচ্ছা। কারণ একটা অপারেশন কিন্তু সবকিছু না, হ্যান্ড সার্জারিতে এটা মনে রাখতে হবে। কারণ অপারেশনের পরে তাকে অনেকগুলা ড্রেসিং করতে হয়, ড্রেসিং করার পর তাকে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি দিতে হয়। একটু যদি বলি যে অপারেশনগুলো করে হাসপাতালে কতদিন থাকতে হয়? যে কোনো এই ধরনের অপারেশনগুলোতে সাধারণত আমরা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করি, যেদিন অপারেশন হবে আমরা যদি আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করা থাকে, আমরা দেখে যদি মনে করি যে হিসেবে ফিট থাকে, আচ্ছা, তাহলে তাকে অপারেশনের আগের দিন আমরা সাধারণত হসপিটালে ভর্তি করি। সেটা আমাদের মানে প্রাইভেট সেট আপে করে যেদিন অপারেশন হয় তার পর দিন কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর যদি একদিন, জি 2টা রাত থাকতে হয়। আচ্ছা আচ্ছা। আর যদি গভর্নমেন্ট হসপিটাল হয়, যেহেতু অ্যাডমিশন ডেগুলো ফিক্স থাকে, সাধারণত আমরা যেই অ্যাডমিশন ডেতে আমরা অ্যাডমিশন দেই, মানে আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করা থাকলে তার পরের সপ্তাহে কিন্তু আমরা অপারেশনটা করে দিই, তার 2 দিনের ভিতরে আমরা ছুটি দিয়ে দিই। আচ্ছা, 7 থেকে 10 দিন। তাহলে খুব বেশি তো মানে খুব অল্প সময় থাকতে হয় হাসপাতালে। জি। আচ্ছা, আর তারপরে যে আপনি কথাগুলো বলছিলেন যে নিয়মিত রেগুলার একটা মানে ফলো আপ লাগবে এবং আপনি বলছিলেন যে ফিজিওথেরাপি লাগবে নাকি? জি, কারণ ফিজিওথেরাপি যদি আমরা না দেই, কারণ একটা আঙ্গুল যখন জোড়া লাগানো থাকে অথবা তার যখন জন্মগত কোনো সমস্যা থাকে, সে কিন্তু উভাবেই তার ডেভেলপমেন্টটা হয়েছে, তার অ্যাডাপ্টেশনটা উভাবেই থাকে। আচ্ছা আচ্ছা। যখন আমরা তাকে নর্মাল সার্জারি করে ফেরত নিয়ে আসি, তখন তাকে এটাকে বলে মানে রিলার্নিং। মানে তাকে কিন্তু আবার কাজগুলোকে করতে দিতে হয়, কারণ জোড়া আঙ্গুল থাকার জন্য সে কিন্তু একটা জিনিস একভাবে ধরা শিখে যায়। যখন আমরা আলাদা করে দিচ্ছি, সে কিন্তু হাতটাকে একসাথে লাগিয়ে কাজ করার জন্য চেষ্টা করবে। সেই ক্ষেত্রে তাকে হয়তো শেখানো না, তুমি এটাকে কিভাবে আলাদা রাখবে, ধরার সময় তুমি কিভাবে কাজ করবে, এটা কিন্তু একটা ট্রেনিং এর ব্যাপার আছে। তো এই ট্রেনিংটা কিন্তু সাধারণত 3 থেকে 6 মাস, 8 মাস, 9 মাস পর্যন্ত লেগে যেতে পারে। তখন সে দেখা যায় যে একটা স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে। তাছাড়া এখানে যখন অপারেশন হয়, সেই স্কার্টটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। কারণ আমরা যে প্লাস্টিক সার্জারি করলাম, এখানে যদি একটা বাজে একটা দাগ থেকে থাকে, তাহলে তো সেটা আমাদের জন্য খুব একটা সুখকর জিনিস না। তো আমাদের টার্গেট থাকে যাতে 9 মাস থেকে 1 বছর পরে কেউ দেখলে যাতে বুঝতে না পারে তার আঙ্গুলটা জোড়া লাগানো ছিল, সে দাগটাও হয়তো পুরোপুরি থাকে না। তাই যত তাড়াতাড়ি অপারেশন করবে, একটা সময় পরে মানুষজন কখনোই বুঝতে পারবে না যে তার এই ধরনের একটা। এটা খুব গুরুত্বপূর্ণ, আমার মনে হয় দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে এই যে আপনি যত দ্রুত এই সার্জারিটা করতে পারবেন, আসলে তত কিন্তু এই যে আমরা বলছি ফলাফলটা তত ভালো হবে, আসলে ভালো হবে এবং আপনি আউটকামটা যেহেতু ভালো হবে, আমার মনে হয় সেটাও দর্শকদেরও বোঝা উচিত যে তাদের এই যে ধরনের সমস্যাগুলো, বিশেষ করে জন্মগত ত্রুটি তো নিশ্চয়ই আপনারা অনেক পান, আপনারা যেখানে আছেন সেখানে সারা বাংলাদেশেও নিশ্চয়ই অনেক রোগী এগুলো। তো আসলেই এটা ওই যে সবাই দেরি করছে, আসলে আমার মনে হয় যত আগে যাবে, যেমন ধরেন যে 5 বছর 6 বছর বয়সে যখন আপনি সার্জারিটা করছেন, নিশ্চিতভাবেই আপনি একেবারে 1 বছর বয়সে যে সার্জারি করে যে ফলাফলটা পাবেন, সেটা নিশ্চয়ই 5, 6 বা 7 বছর বয়সে তা তো পাবেন না আপনি। আসলে এটা সত্যি কথা যে আমার পার্সোনাল সিরিজে আমি দেখেছি, আমি অনেক বাচ্চাই আমি অপারেশন করি 6 সপ্তাহের ভিতরে। আচ্ছা, তো তাদের যে রেজাল্ট আমি পেয়েছি, কারণ এখনো ফলো আপে আসে, বুঝাই যাচ্ছে না যে তার আঙ্গুলটা জোড়া লাগানো ছিল। আচ্ছা, মানে আগে তার একটা অপারেশন হয়েছে, এটা বোঝাই যাচ্ছে এবং যে একটা ত্রুটি ছিল সেটাও বোঝা যাচ্ছে না, এবং সে খুব সুন্দরভাবে কাজ করতেছে। কিন্তু যার আমরা 5-6 বছর বয়সে করেছি, তার কিন্তু হাত দেখলে বোঝা যাচ্ছে তার আঙ্গুলটা বাঁকা আছে, এই আঙ্গুলটা অন্যদিকে বেঁকে আছে। গার্ডিয়ান হয়তো বলছে, স্যার এটা তো আর একটু সোজা করা যায় না, আর একটু, এই তো বোঝা যায়। তখন আসলে আমরা তো অপারেশন আগেই বলিনি, দেখেন তখন আমরা বলি যে
এই যে দেখেন এই সমস্যা তফাৎটা এইটাই আসলে। আবার অনেক সময় ফলো আপে পেশেন্ট আসছে 4-5 জন, দেখা যাচ্ছে ছোট কালে যার অপারেশন হয়েছে, যার বড় কালে একসাথে পেশেন্ট আছে, তারা কিন্তু একজন আরেকজন দেখছে, দেখে কিন্তু ওরা বুঝতে পারে। তা আমাদের কাছে কিন্তু এখন অনেক সচেতনতা বেড়েছে, আমাদের এই আপনাদের মিডিয়ার কল্যাণে মানুষজন কিন্তু আমাদের কাছে জন্মের পরপরই চলে আসতেছে। আচ্ছা, এটা খুব ভালো। আরেকটা বিষয় একটু বলতে চাই যে এই যে অপারেশনগুলো, এটার মানে সুযোগ সুবিধাগুলো কোথায় আছে? এটা কি বাংলাদেশের মানে বিভিন্ন জায়গায় কি পাবো, নাকি শুধু ঢাকাতেই আপনারা এগুলো করছেন? এইটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই অ্যাক্সেস টু ইনফরমেশন অনেক সময় অনেকে খুব সঠিক তথ্যটা কিন্তু জানে না, মানে কোথায় যাব আর কার কাছে যাব, এটা খুব জরুরি। আমরা সবসময় বলি এর জন্য কিন্তু ম্যাল ট্রিটমেন্ট হয়। জি। তো আমি এটা বলতে চাই যে বাংলাদেশের যতগুলো অ্যাটলিস্ট বড় মেডিকেল কলেজ যতগুলো আসছে, বড় মেডিকেলগুলো হচ্ছে, যেমন ঢাকায় যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, পঙ্গু হাসপাতাল, মিটফোর্ড, কুর্মিটোলা, তারপরে হলো মুগদা, তার বাইরে কি ময়মনসিংহ মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, চিটাগাং মেডিকেল কলেজ, রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর, আপনি যান সবগুলো মেডিকেল কলেজে কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আছে। ওখানে কিন্তু এই অপারেশন সরকারি ভাবেই হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে হচ্ছে। তারপর আমাদের যে এই যে শেখ হাসিনা বার্নো প্লাস্টিক সার্জারি, সেখানে তো আসলে সবাই চলে, সেটা সবাই জানে, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় একটা বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাছাড়া প্লাস্টিক সার্জারি আমরা যেসব ডিস্ট্রিক্টে আছি, যেসব জায়গায় আছি, সব প্লাস্টিক সার্জারিতে হ্যান্ড সার্জারি আমরা করি। তো ওনারা ওনাদের সেই প্রতিটা যেখানে উনি প্রাইভেট প্র্যাকটিস করেন সেই প্রাইভেট হসপিটালে কিন্তু এই হ্যান্ড সার্জারি হচ্ছে, সেটা আপনি যে কোনো শহরেই হোক। কারণ একটা কি ধরেন যে আপনি ঢাকায় এসে যে চিকিৎসা একটা খরচেরও তো ব্যাপার আছে। ঢাকায় যখন আপনি আসবেন দূর থেকে, তখন একটু খরচ হবে। একটু যদি এটাই বলি যে এই অপারেশনগুলোর খরচ কি রকম আসলে? আসলে এটার দুইটা উইং। আমি যদি সরকারিতে করি একরকম, প্রাইভেট একরকম। যদি সরকারি হসপিটালে করি, যেহেতু ওখানে আমাদের রোগীর চাপ অনেক বেশি থাকে, আমাদের একটা সিস্টেম ফলো করতে হয়, হয়তো তাকে একটু সময়টা বেশি দিতে হয়, কিন্তু খরচটা অত্যন্ত কম। যেমন এটা নির্ভর করে, যেমন আমাদের শেখ হাসিনা ইনস্টিটিউট অনেক কিছু সাপ্লাই থাকে, অনেক সময় থাকে না। যখন থাকে না তখন কিন্তু কিছু জিনিস তাকে বাহির থেকে কিনতে হয়, কারণ ছোট ছোট অনেক সূক্ষ্ম সুতা, সেটা আসলে সরকার পুরোপুরি সাপ্লাই দিয়ে পারে না, অনেক সময় কিছু বাহির থেকে কিনতে হয়, সেই খরচটা হয়। কিন্তু আমাদের জন্য বা আমার নার্সের কিন্তু কোনো খরচ নাই, কিন্তু তাকে হয়তো 8 থেকে 10 দিন সময়টা দিতে হবে। আবার আমরা যদি প্রাইভেটে চলে যাই, এটা নির্ভর করে টাইপ অফ সার্জারির উপরে, আমরা কোন ধরনের অপারেশন করতেছি, তার কত সময় লাগবে, বাচ্চার শারীরিক অবস্থা। তবে এটা নির্ভর করে আবার প্রাইভেট হসপিটালে ক্যাটাগরি আছে, যে একটা এক ক্যাটাগরি, মিডল এবং কর্পোরেট। সো অন এন অ্যাভারেজ আমরা যদি দেখি, একটা সার্জারির জন্য একটা বাচ্চার হয়তো আপনার 30 থেকে 50,000 টাকার ভিতরে সাধারণত হয়ে যায় আসলে। এবং সরকারিতে করলে যে খরচটা অনেক কম হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাব। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা কথা বলছি হ্যান্ড সার্জারি নিয়ে, আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার তানভীর আহমেদ। তিনি প্লাস্টিক অ্যান্ড হ্যান্ড সার্জন, শেখ হাসিনা জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে রয়েছেন। আমরা কথা বলছিলাম যে জন্মগত ত্রুটি নিয়ে কথা বললাম। একটা জিনিস, দুর্ঘটনাজনিত যে হাতের সমস্যাগুলো হয় আপনি বলছিলেন শুরুতে, আসলে সেগুলো নিয়ে একটু শুনতে চাই আসলে। ধন্যবাদ। কারণ এখন আপনি দেখেন যে আমাদের মোটর বাইক বেড়ে গিয়েছে, এই জন্য সড়ক দুর্ঘটনার সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়ছে। নাম্বার 2 হলো আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেখানে আমাদের কিন্তু লেবার, যে আমরা যেটা বলি যে কায়িক পরিশ্রম বা বিভিন্ন কারখানার যে কাজগুলো করতেছে। নাম্বার 3 হলো কনস্ট্রাকশন ওয়ার্ক। তো এর জন্য অনেকগুলো জিনিস হয়, কারোর আঙ্গুলের মাথা কেটে যাচ্ছে, কারোর আঙ্গুলের মাংস উঠে যাচ্ছে, কারোর টেন্ডন ইনজুরি যেটাকে বলা হয়, টেন্ডন, অনেকের নার্ভ ইনজুরি হচ্ছে। তাছাড়া আরেকটা জিনিস হয় ইলেকট্রিক্যাল ইনজুরি হয়ে যাচ্ছে, ইলেকট্রিক বার্নের জন্য পুড়ে যাচ্ছে। তাছাড়া আরও কিছু আমরা স্পেশাল পাচ্ছি, যে একটা অ্যাডভান্সড, যে আঙ্গুল একটা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল, একটা হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা প্লাস্টিক সার্জারিতে বা আমরা হ্যান্ড সার্জারিতে ডিল করে থাকি। তো এই যে আঙ্গুল, ধরুন যে আঙ্গুলের অংশ কেটে গেল বা বিচ্ছিন্ন, সেক্ষেত্রে কি করেন আসলে? এটার জন্য কিছু গোল্ডেন আওয়ার বলে একটা জিনিস আছে, যে আঙ্গুল কেটে গেল, কিভাবে কাটলো, এটা খুব ইম্পর্টেন্ট। যদি এটা শার্প কাট হয়, যেমন এখন কুরবানি ঈদ আসছে, এটা আমরা খুব বেশি পাবো, দেখা যাচ্ছে যে চপড হয়ে গেছে, যে শার্প অংশে আঙ্গুল পড়ে গেল, কেটে 2 টুকরা সেপারেট হয়ে গেছে। এরকম শার্প কাট যদি হয়, সেটা কিন্তু রিপ্লান্টেশন বলা হয়। আমরা সেটাকে যদি উইদিন 6 আওয়ার্স যদি চলে আসে, 6 ঘন্টা, তাহলে কি জোড়া লাগানোর সময় কিন্তু এইভাবে নিয়ে আসতে হবে না, এটা কিন্তু প্রিজার্ভ করতে হবে 6 ঘন্টার ভিতরে। কারণ আমার কিন্তু রক্ত সাপ্লাইয়ের জন্য এই জিনিসটা বেঁচে আছে। যখন এটা কেটে যাচ্ছে, তার ভিতরে কোনো সাপ্লাই নেই, নিউট্রিশন নেই, অক্সিজেন নেই। তাকে নিয়ম হলো যে সাথে সাথে একটু পরিষ্কার করে, যে নর্মাল স্যালাইনের ভিতরে রেখে তাড়াতাড়ি কিন্তু তাকে
হসপিটালে নিয়ে আসতে হবে। কিন্তু এটা যদি 6 ঘন্টার বেশি হয়ে যায় আস্তে আস্তে আমাদের একটু আরেকবার আমার মনে হয় দর্শকদের জন্য একটু যদি আপনি বলেন জিনিসটা। জি, যখন আঙুলটা বিচ্ছিন্ন হয়ে যায় জি, অনেকে কেটে। ভাবে যে এটা হয়তো নিচে পড়ে আছে আমি ফেলেই রাখলাম, না, তাকে তুলে নিয়ে আসতে হবে। আচ্ছা। এনে তাকে পরিষ্কার ট্যাপের পানিতে বা কাছে একটা পরিষ্কার ক্লিনিকে করে চলে দিবেন। যেতে হবে, হ্যাঁ, যে তাকে কিন্তু নরমাল স্যালাইন দিয়ে পরিষ্কার করতে হবে। আচ্ছা। আর তার যে কাটা আঙ্গুলটা আছে সেখানে প্রয়োজনে রক্তক্ষরণটাকে বন্ধ রাখতে হবে। আর কাটা অংশটাকে আমরা এভাবে ফেলে না রেখে তাকে তুলে এনে নরমাল স্যালাইন দিয়ে Normal পরিষ্কার করে saline, একটা আচ্ছা। স্যালাইন ব্যাগে একটা গজ পিস দিয়ে পেঁচিয়ে একটু আশেপাশে বরফ দিয়ে এটাকে নিয়ে আসতে হবে আমাদের শেখ হাসিনা বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, বা যদি মানে অথবা লোকাল রংপুর মেডিকেল কলেজে, যেখানে এটা অথবা হয়। আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজে। আচ্ছা। যদি নিয়ে আসেন তখন এটাকে বাঁচানোর সম্ভাবনা প্রায় 50-50। আচ্ছা, 6 ঘন্টার মধ্যে আনতে 6 হবে ঘন্টার ভিতরে আনতে হবে। আচ্ছা। কিন্তু তার চেয়ে বেশি সময় যদি চলে যায় তখন যেটা হয় এর ভিতরে যেহেতু নিউট্রিশন থাকে না, আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যেতে আচ্ছা, থাকে। তো যত দেরিতে আসবেন তার রিপ্লান্টেশনে সাকসেস হওয়ার সম্ভাবনা তত কমে যাবে। আচ্ছা। তো আমাদের কাছে আসার পর আমরা যেটা করি আসলে প্রথমে আমরা দেখি যে তার যে কাটা অংশটার কী অবস্থা এবং তার কেটে যাওয়া অংশটার কী অবস্থা। তাকে আমরা দেখে যদি রক্তনালীগুলো তখনও ভায়াবল থেকে থাকে তখন তাকে আমরা রিপ্লান্টেশনের সিদ্ধান্ত নেই। আচ্ছা। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যেটা 100% সাকসেসফুল বিশ্বের কোনো দেশে হয় না, এটা 50-50 চান্স। আমরা সাধারণত চান্স নেই। তো আমাদের সিরিজে দেখা গিয়েছে যে প্রায় প্রতি 10টা যদি আঙ্গুল চলে আসে 4 থেকে 5টা কিন্তু প্রায় সাকসেসফুল হয়ে যায় যদি এই সময়ের ভিতরে আসে। আচ্ছা। যদি এটা শার্প কাট হয়। অনেক সময় হয় কি যে পেঁচিয়ে বেরিয়ে চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা যেমন আপনি বাইক ইনজুরি বা অন্য ধরনের ইনজুরি সেখানে হচ্ছে না। আচ্ছা। অথবা সে কেটে নিচে পড়েছিল, সবাই হয়তো ওই ব্যক্তিকে নিয়ে ব্যস্ত, তার কাটা অংশটাকে নিয়ে ব্যস্ত না, 1-2 ঘন্টা পরে তারপরে সেটাকে উঠিয়ে নিয়ে এসে এই ময়লা অবস্থাতে চলে আসলো, এটা সাকসেস কিন্তু অনেক কম হবে। তাছাড়া হাত কেটে চলে আসে, তো সেগুলোর কিন্তু সাকসেস রেট অনেক কম, তো 30-40%। আর আরেকটা জিনিস বলে রাখি যে এইটাকে বলা হয় মাইক্রো সার্জারি। এটা কিন্তু কোনো ছোট কোনো একটা অপারেশন না যে আমি আসলো সেলাই করে লাগিয়ে দিলাম। এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ, রক্তনালী এবং বিভিন্ন ধরনের টিস্যু থাকে। সেটাকে কিন্তু বিভিন্ন মাইক্রোস্কোপের নিচে এই অপারেশনটা, একটা আঙ্গুল যদি কেটে চলে আসে এইটাকে কিন্তু রিপ্লান্ট করতে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। আমাদের হয়তো ধারণা নাই, সবাই ভাবে হচ্ছে এটা মানে 1-2 ঘন্টার, আধা ঘন্টার অপারেশন। এটা কিন্তু অনেক দীর্ঘ একটা অপারেশন, কারণ সাধারণত আসে মিডনাইটে, তখন টোটাল টিম সেট আপ করা, এবং এইটা কিন্তু 1জন বা 2জন সার্জন দিয়ে হয় না, এটা কিন্তু বিশাল টিমের ব্যাপার। এবং এখানে খুব অ্যাডভান্সড যে ইকুইপমেন্টস আপনার লাগবে, মাইক্রোসার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ছোট ছোট ইনস্ট্রুমেন্টস, মাইক্রোস্কোপ, লুপ, সুতাগুলা হয় চুলের চেয়েও চিকন। তো এইসব জিনিসগুলা কিন্তু সরকারি লেভেলে কিন্তু শেখ হাসিনা বার্নোপ্লাস্টিক ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বা সিএমএইচ এগুলো সাপ্লাই আছে। তাছাড়া যদি এটা সময় মতো যেতে পারে, আমাদের যে পেরিফেরাল যে বড় বড় মেডিকেল কলেজগুলোতে আছেন, যদি সুতাগুলো অ্যাভেলেবল থাকে ওনারাও করা সম্ভব। ওনারা এটা করেন। তাহলে এখানে ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময়টা গুরুত্বপূর্ণ, মানে একদম এই অল্প সময়ের মধ্যে যদি ঠিকভাবে তারা প্রিজার্ভ করে এটা নিতে পারে তাহলে হয়তো সম্ভব। তাহলে এই যে দুর্ঘটনাজনিত যে সমস্যাগুলো হচ্ছে আসলে সেক্ষেত্রে আপনারা এই যে যেমন টেন্ডন রিপেয়ার করে থাকেন আমরা শুনছিলাম, যে তো সেগুলো করা সম্ভব? জি, টেন্ডন রিপেয়ারও কিন্তু এখানে দুর্ঘটনাজনিত যে কোনো জিনিস কিন্তু টাইম বাউন্ড। আচ্ছা, যে আমার যদি টেন্ডন কেটে যায়, সে যদি আমাদের কাছে 24 ঘন্টার ভিতরে চলে আসে, আমরা যদি প্রাইমারি রিপেয়ার বলা হয়, যদি এটা শার্প কাট হয়ে থাকে, আমি বললাম যে ছুরি দিয়ে বা বটি দিয়ে বা ধারালো কিছু দিয়ে কেটে গিয়েছে, জাস্ট কেটে গিয়েছে, আচ্ছা, তাহলে কিন্তু এটাকে রিপেয়ার করলে পর্যন্ত তার রেজাল্ট খুব ভালো। তারপরও আমরা একটা জিনিস বলি, আল্লাহ প্রদত্ত জিনিস কিন্তু 100% হবে না, আমরা কিন্তু প্রায় 80-95% পর্যন্ত আমরা যেতে পারি যদি এটা 24 ঘন্টার ভিতরে এসে থাকে। কিন্তু রিপেয়ারটা কিন্তু সব কিছু না। রিপেয়ার করার পর তাকে কিন্তু আমরা স্প্লিন দিয়ে দেই, এবং একটা টেন্ডন যদি একটা আঙ্গুলে কেটে যায় তার কিন্তু অপারেশনের পরে রিহ্যাবিলিটেশনটা কিন্তু 9 থেকে 18 মাস পর্যন্ত। তাকে গ্র্যাজুয়ালি আমরা বিভিন্ন হাতে স্প্লিন থাকে, স্প্লিন বলা হয়, একটা ব্যান্ডেজের মতো থাকে বা প্লাস্টারের মতো, সেটা গ্র্যাজুয়ালি আমরা চেঞ্জ করি। তারপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 6 থেকে 9 সপ্তাহ 12 সপ্তাহ পর্যন্ত হাতে স্প্লিন থাকে কারোর। তারপর এটাকে খোলা হয়, বিভিন্ন ধরনের ব্যায়াম দেওয়া হয়, সে ব্যায়ামগুলোকে কিন্তু রেগুলার করতে হয়। সেভাবে করে কিন্তু মিনিমাম 9 থেকে 12 মাসের একটা কিন্তু বড় একটা এই যে
পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে কিন্তু তাকে যেতে হয়। মানে অপারেশন পরবর্তী এটাও খুব ফলোআপটা খুব গুরুত্বপূর্ণ। আসলে রোগীকেও আসলে ধৈর্য নিয়ে আসলে এই কাজটা করতে হবে এবং চিকিৎসকের কাছে আসতে হবে। এবার একটু আসি যে আমাদের যে সমস্ত ফ্যাসিলিটি আমাদের দেশে যদি বলি, আপনি বলছেন হ্যান্ড সার্জারির ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাটা আসলে কতটুকু আসলে যদি আমরা বলি? এইটা আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট আমাদের প্লাস্টিক সার্জারি এবং হ্যান্ড সার্জারিতে বাংলাদেশ কিন্তু আসলে গর্ব করার মতো। আমাদের সিরিজে আমরা দেখি যে এই ধরনের সার্জারিগুলো করার জন্য খুব কম মানুষ কিন্তু দেশের বাইরে যাচ্ছেন। আচ্ছা, আমাদের এখানেই হচ্ছে। দেশের বাইরে যেমন একটা আছে যে অনেকেই হয়তো কথা আছে যে অনেকে বাইরে যান রোগের কারণে, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সম্ভাবনা যাওয়ার প্রবণতাটা অনেক কম। কারণ আমাদের এখানে সেই ধরনের সার্ভিসটা আছে এবং এটা দেওয়া হচ্ছে। কারণ রিপ্লান্টেশন, আপনার যে আঙ্গুলটা কেটে পড়ে গিয়েছে, আপনি সেটা নিয়ে কিন্তু অন্য কোথাও যেতে পারবেন না, আসতেই হবে এবং সেটা কিন্তু হচ্ছে। অথবা একটা টেন্ডন ইনজুরি হলো, আপনাকে 24 ঘন্টায় রিপেয়ার না করলে পরে আপনি যদি এটা নিয়ে 7 দিন পরে যান, আপনি কিন্তু রেজাল্ট ভালো হবে না। অনেক পেশেন্ট আছে চলে যাচ্ছে ফ্লাই করে, তাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছে আমাদের কাছে। কারণ আশেপাশের কান্ট্রিজগুলোর সাথে আমাদের যদি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আছে এবং আমাদের সোসাইটিগুলো আছে, আমরা কাজ করি, তো অনেক সময় তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয় যে তোমরা ওখানেই চলে যাও, ওটা ভালো হবে। কারণ সার্জারিটা এখানে মুখ্য না, কারণ অপারেশন করার পর তার যে 9 থেকে 12 মাসের একটা ফলো আপ এবং এই যে ফিজিওথেরাপি দিতে হয়, সেটা তো তার পক্ষে সম্ভব না ওখানে নেওয়া। তাই তাকে ওই প্রাইমারি সার্জারিটা করার জন্য আমার কাছে ফেরত আসতে হচ্ছে, কারণ আমি সার্জারি করার পর আমার আন্ডারই কিন্তু তাকে 9 থেকে 12 মাস ফলো আপে থাকতে হবে। তো সেই ব্যায়ামটা আমি যেই টেকনিকে সার্জারি করবো সেই টেকনিকে কিন্তু তাকে ফলো আপে রাখতে হবে। সেই কারণে কিন্তু আসলে আমাদেরকেও ডেভেলপ করতে হয়েছে এবং অন্যরাও সাধারণত করতে চায় না, তাকে ফিরিয়ে দেওয়া হয়। আপনি যেখানে আছেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, আমরা জানি যে এটা অনেক সুনাম আমরা শুনি। অ্যাডভান্স কি কাজ আপনারা করছেন এখন হ্যান্ড সার্জারির উপরে? যেটা বললাম যে আমাদের ওখানে মাইক্রোস্কোপ আছে, তো আমার অনেক কলিগ আছে, ওনারা মাইক্রো সার্জারি বেশ এক্সপার্ট। ওনারা সেই মাইক্রো সার্জারি যেটাকে বলা হয় যে এই যে রিপ্লান্টেশন অথবা বড় একটা অংশ শরীর চলে গিয়েছে এই হাতের, আরেক জায়গা থেকে মাংসটাকে উড়িয়ে নিয়ে এসে সেখানে বসিয়ে দেওয়া, মাইক্রো সার্জারির মাধ্যমে সেই ধরনের অপারেশন করা হয়। তাছাড়া আমাদের অনেক অ্যাডভান্স ধরনের মাইক্রোস্কোপগুলো আছে। তাছাড়া আমাদের কিছু উন্ড কেয়ার সেন্টার আছে। অনেক সময় মানে যে ধরনের ট্রমা, এখন তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য বেড়ে গিয়েছে, আমরা সাথে সাথে অপারেশন করতে পারি না। তাকে হয়তো হসপিটালে ভর্তি করতে হয়, তাকে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে তার উন্ডটাকে প্রিপেয়ার করে যখন সার্জারির জন্য প্রিপেয়ার হয় তখনই আমরা অপারেশন করি। তো সেই ধরনের যে আমাদের হাইপারবারিক অক্সিজেন উন্ড কেয়ার সেন্টার, আমাদের এটা বাংলাদেশে একমাত্র আমাদের এখানে আছে উন্ড কেয়ার সেন্টার, মানে উন্ড নিয়ে আমাদের যত কাজ, পিআরপি থেকে শুরু করে অ্যাডভান্স অনেক কিছু ওখানে দেওয়া হয়। তাছাড়া আমাদের যত ধরনের এই যে অ্যাডভান্স যে হ্যান্ড সার্জারির জন্য যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো তো আমাদের ওখানে আছে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো যে আমাদের যে কোনো যারা ট্রেইনি, মানে ওরা কিন্তু অবশ্যই সিনিয়র ডক্টর যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন, তো ওনারা কিন্তু 24/7 আমাদের হসপিটালে আছেন। তাই আমাদের যে কোনো সময় গেলে পরে কিন্তু আমরা রাতেও কিন্তু সেই সার্ভিসটা দিচ্ছি, মানে 24 ঘন্টা এই সার্ভিসটা পাওয়া যাচ্ছে, যেটা খুব জরুরি। এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনাকে পৌঁছতে হলে এই সার্ভিসটা আপনাকে দিতে হবে। আপনার একটা মডার্ন অপারেশন থিয়েটার যেখানে আপনি কাজ করবেন, যেখানে আপনার ইনস্ট্রুমেন্ট নাই, কারণ এই হ্যান্ড সার্জারি করার জন্য আপনার যন্ত্রপাতি কিন্তু খুবই সূক্ষ্ম। আপনার অপারেশন থিয়েটারটা থাকে অন্যরকম। আপনার হাতে যেই মেশিনটা বসানো হবে রক্তক্ষরণ বন্ধ, এটা অটোমেটেড মেশিন। তো এগুলো যদি না থাকে আপনার জন্য কিন্তু এই অপারেশনগুলো খুব ভালো কোয়ালিটিতে করা সম্ভব না। তো এই ফেসিলিটিসগুলো আমাদের শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে। যেটা খুব আপনি যেটা বলছেন আসলে 24 ঘন্টা যে সার্ভিসটার কথা বলছেন, কারণ টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ, মানে ইমার্জেন্সি কেয়ারটা আমার মনে হয় যে এই সমস্ত রোগের ক্ষেত্রে হ্যান্ড সার্জারির ক্ষেত্রে ইমার্জেন্সি কেয়ারটা খুব জরুরি আসলে, বিশেষত ট্রমার ক্ষেত্রে। যে একটা দুর্ঘটনা ঘটলো, এবং আমাদের দেশে আপনি বলছিলেন যে দুর্ঘটনা তো বাড়ছে আসলে, মানে এবং বাইক অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে এখন, তো সেই ক্ষেত্রেও আমার মনে হয় যে এরকম একটা মানে ইমার্জেন্সি কেয়ার যদি তারা পায় সেক্ষেত্রে আপনার তাহলে মানে ট্রিটমেন্টটা ভালো হয় এবং খুব দ্রুত সাফল্যটাও আসে আসলে এটার ক্ষেত্রে। আর কি আপনি বলছিলেন যে মানে এই জায়গায় যে ক্ষতগুলো তৈরি হয় অনেক সময় হাতে, আমরা জানি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেকগুলো ক্ষত তৈরি হয়, আপনি বলছেন যে চামড়া হয়তো সরে যায়, তো সেই কাজগুলো নিশ্চয়ই আপনারা করছেন এখানে? জি, এখানে আমরা যেটা পাই এই যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট, এখন দেখা যাচ্ছে আমাদের অ্যাডমিশনের একটা বিশাল অংশ এই মোটর বাইক অ্যাক্সিডেন্ট। আপনি পঙ্গু হাসপাতালে যান নিটোর, ওখানে আমি যেটা শুনলাম যে অনেক বেশি 60% পেশেন্ট হলো কিন্তু মোটর বাইক রিলেটেড ইনজুরি থেকে। তো এই যে ইনজুরি হচ্ছে কারণ ওনারা রেকলেসলি চালাচ্ছেন, দে ডোন্ট কেয়ার, সো এতে যে দুর্ঘটনায় পড়ছে তার কিন্তু সে একজন অ্যাডাল্ট
মানে সে কর্মক্ষম একটা এবং ব্যক্তি। আমার তো মনে হয় তরুণরাই কি বেশি করছেন সবচেয়ে বেশি, জি। মানে মানে যারা কর্মক্ষম আমাদের আসলে একটা আমাদের ভবিষ্যৎ, জি। তারাই কিন্তু বোধহয় তারাই বেশি হচ্ছে। এবং injury হচ্ছে। রিটার্ন টু ওয়ার্ক যে এটা কিন্তু আসলে খুব একটা সুখকর হয় না। আচ্ছা। কারণ এই পুনর্গঠনের পর তার কিছু না কিছু লিমিটেশন থাকেই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা বেশি পাই যে একটা দুর্ঘটনার জন্য এই যে উপরে আমাদের চামড়া থাকতেছে, নিচে মাংসপেশি, তার নিচে আর কিছু সফট টিস্যু থাকে, সে টোটাল জিনিসটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। আচ্ছা। হাড় দুটো বেরিয়ে আসছে। তো সাধারণত আগে যেটা ছিল, হ্যান্ড সার্জারি যখন আমাদের এত অ্যাডভান্স হয়নি বা আমাদের এত ইকুইপমেন্টস যখন ছিল না, তখন হয়তো এটাকে হাড়টাকে কেটে ফেলে দিতে হতো। আচ্ছা। সেটাই নিয়তি ছিল। অথবা হাতটাকে কোনো রকমে রাখার পর অকেজো একটা হাত নিয়ে তাকে ঘুরে বেড়াচ্ছে। জি। কিন্তু এখন কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারিতে বা আমাদের এই অ্যাডভান্সমেন্টের জন্য বা হ্যান্ড সার্জারি যে অ্যাডভান্সমেন্টস হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো বিভিন্ন ধরনের ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের মাইক্রোসার্জিক্যাল রিকনস্ট্রাকশন, অ্যাডভান্স উন্ড কেয়ার দেওয়ার পর কিন্তু আমরা সেটাকে যখন পুনর্গ্রহণ করছি, তা আমাদের টার্গেট থাকে অ্যাম্পুটেশনটাকে বাঁচিয়ে, মানে হাত ফেলে দেওয়ার অঙ্গহানিটাকে, চেয়ে, জি, বরঞ্চ আমরা তাকে অ্যাটলিস্ট 40 to 50%, কারোর ক্ষেত্রে 70-80% পর্যন্ত তাকে কর্মক্ষম করে আমরা আবার ফেরত পাঠাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তানভীর আহমেদ আমাদের সাথে আলোচনা করার জন্য, এবং অনেক কিছু আমরা জানলাম হ্যান্ড সার্জারির বিষয়। এবং দর্শক, আপনাদেরও বলতে চাই যে যাদের জন্মগত বিশেষ করে বাচ্চাদের ত্রুটি আছে, তাদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব জন্মের পরপরই আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, কারণ যত দ্রুত এই অপারেশনগুলো করা যাবে, চিকিৎসার সফলতা কিন্তু তার উপর নির্ভর করে। এবং আমাদের সাথে যে বিশেষজ্ঞ তিনি বলছিলেন যে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে তরুণদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা একটু সতর্ক করতে চাই যে আপনারা বাইক চালাবেন কিন্তু সতর্কতার সাথে চালান, কারণ একটা যদি এরকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু এটার চিকিৎসা এবং সব কিছু মিলে এটার আউটকাম কিন্তু ভালো হয় না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।